সবাই এই রিয়েলিটি মেনে নিয়েছেন যে শাকিব খান বাংলাদেশের ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা এবং তিনি হচ্ছে ১ নম্বর তারকা। অনেকে বলেন যে এরপরে নাম্বারিং যদি করতে হয় তাহলে নাকি ১০ এর পর থেকে করতে হবে। এর মানেটা হলো যে ১ থেকে ১০ নম্বর পর্যন্তই হলেন শাকিব খান টু শাকিব খান। ঠিক এখন যে জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি সেখান থেকে এটাই বুঝতে হয় যে শাকিব খান নির্দ্বিধায় সবার চেয়ে অনেক দূর এগিয়ে আছেন। কিন্তু আমরা যদি এক একজন তারকা করে আলোচনা করি যে শাকিব খানের পর কার সম্ভাবনা সবচেয়ে বেশি, কে বসবেন তার মসনদে। আমরা যদি সিনেমা মুক্তির সাল ধরে আলোচনা করি তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতে দুজন তারকা আছেন যারা একটা সময় নিজেদেরকে বেশ মেলে ধরেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন ইমন কিন্তু যখন এই ইন্ডাস্ট্রিতে আসেন তখন কিন্তু তিনি এক বুক ভালোবাসার মতো সিনেমা করেছিলেন। তার বিপরীতে ছিলেন অপবিশ্বাস এবং তিনি কিন্তু লাল টিপ করেছেন। লাল টিপও একটি বড় বাজেটের সিনেমা, বাংলাদেশ এবং ফ্রান্সে অনেক জায়গায় এটা শুট হয়েছিল, বেশ বড় বাজেটের একটা সিনেমা। তিনি মিমের সাথে করেছেন জোনাকির আলো। ইমনের মধ্যে কিন্তু একটা ভালো সম্ভাবনা ছিল ইন্ডাস্ট্রিতে নিজেকে মেলে ধরবার, কিন্তু আমার মনে হয় যে ইমন ধীরে ধীরে একটু কর্পোরেট ওয়ার্ল্ডে নিজেকে যুক্ত করে সিনেমা থেকে, মূল জায়গা থেকে একটু করে সরে গেছেন বা সরে যাচ্ছেন। কাছাকাছি একটু সময়ে নীরব সিনেমায় আসেন। ইমন এবং নীরবের কিন্তু একটা মিল আছে। দুজনে কিন্তু ছিলেন একটি টেলিফোন কোম্পানির জনপ্রিয় মডেল এবং সেই সময় কিন্তু তারা দুজন অনেক জনপ্রিয় ছিলেন এবং এই জনপ্রিয়তার কারণেই কিন্তু ইমন এবং নীরবকে বাংলাদেশের সিনেমায় ইনকর্পোরেট করেন আমাদের নির্মাতারা। এবং নীরব কিন্তু শাকিব খানের সাথেও কিছু সিনেমায় স্ক্রিন শেয়ার করেছেন। এরপর তিনি নিজেকে ধীরে ধীরে মেলে ধরতে থাকেন এবং নীরব বেশ কিছুদিন পর কিছু সিনেমা করছেন, বাট নীরবের এগিয়ে চলাটাকেও আসলে ঠিক ১ নম্বর কখনো মনে হয়নি, বরং ১ নম্বরের জন্য যোগ্য দাবিদার ছিলেন বা এখনো হয়তো আছেন। আমি বলবো যে আরিফিন শুভ প্রথমে একটি সিনেমা ২০১০-এ জাগো একটি সিনেমা, যেটি ফুটবলকে নিয়ে হয়েছিল, সেখানে একটি চরিত্রে তিনি অভিনয় করেন এবং এরপরে তিনি কিন্তু পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনী, যে সিনেমাটিতে তিনি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করেন এবং কেউ বলেন তিনি সেখানে ভালো করেছেন এবং তার একটি গান কিন্তু খুব জনপ্রিয় হয়, আমি নিঃস্ব হয়ে যাব, এবং এই সিনেমাটি করে তিনি বেশ আলোচিত হন। তার প্রথম একক নায়ক হিসেবে যে সিনেমাটি, সেটিও এই একই বছরই ২০১৩-তে মুক্তি পায়। সেই সিনেমাটির নাম হচ্ছে ভালোবাসা জিন্দাবাদ। এরপর থেকে আরিফিন শুভ, আমি বলবো যে সব ধরনের সিনেমায় নিজেকে মেলে ধরেন। আরিফিন শুভ কিন্তু বাংলাদেশের খুব সুন্দর একটি রোমান্টিক সিনেমা শিহাব শাহিনের ছুঁয়ে দিলে মন, সেই সিনেমার নায়ক কিন্তু আরিফিন শুভ। আবার বাংলাদেশের প্রথম কপ থ্রিলার বলা হয় ঢাকা অ্যাটাক, সেই সিনেমার নায়কও কিন্তু আরিফিন শুভ। পরবর্তীতে আরিফিন শুভ অনেক ধরনের সিনেমা করেছিলেন এবং তিনি কিন্তু মোটামুটি আশিকুর রহমানের যে সিনেমাগুলো হয়েছে, মুসাফির বা কিস্তিমাত, এই সিনেমাগুলোতে কিন্তু তার একটা আলাদা ফ্যান বেস গড়ে ওঠে এবং তিনি ইতিহাসের একটা বায়োপিক সিনেমাও করেন মুজিব, যে সিনেমাটিতে তিনি অভিনয় করে আলোচিত এবং সমালোচিত, নানাভাবেই তার নামটি চলে এসেছে। সবকিছু মিলিয়ে একটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছিলেন আরিফিন শুভ, কিন্তু হঠাৎ করে একটা বিরতি পড়েছে। আমরা জানি না এই বিরতির পর তিনি কত তাড়াতাড়ি নিজেকে আবার তার জায়গায় নিয়ে আসবেন। তার কিন্তু দুটো ভালো সিনেমা মুক্তি প্রতীক্ষিত আছে, তার মধ্যে একটি হচ্ছে নূর, যেটি রায়হান রফি পরিচালিত নূর, এবং আরেকটি সিনেমা হচ্ছে নীলচক্র। এ তো গেল আরিফিন শুভর কথা। এরপরে আরেকজন অভিনেতার কথা আমি বলতে চাই মুক্তির সিরিয়াল ওয়াইজ, সেটি হচ্ছে যে শরীফুল রাজের শুরুটা হয় ২০১৬ সালে আইসক্রিম সিনেমার মধ্য দিয়ে। তবে এটি বলতে পারেন যে একদমই তখন তিনি নতুন। তার আসলে ম্যাচিউরিটি আসে হচ্ছে ২০১৯ সালে যখন মুক্তি পায় নডারাই। বেশ ভালো, আমি বলবো যে তিনি প্রধান রোলটা পান, তার বিপরীতে ছিলেন সুনেরা। তবে সবার যে নজর কাড়া সে ধরনের একটা সিনেমা তিনি আসেন কিন্তু ২০২২-এ তার এই সিনেমা মুক্তি পায়। সেই সিনেমাটির নাম হচ্ছে পরাণ সিনেমায় তিনি কিন্তু সবার নজর কাড়েন। তার ক্যারেক্টারটি অ্যান্টিহিরো ক্যারেক্টার থাকলেও তিনি আসলে প্রধান চরিত্রের যে গুরুত্বটাই সবার কাছে পেয়েছেন এবং সিনেমাটি তাকে আসলে অনেক পরিচিত করে। এর কিছুদিন পরেই কিন্তু যে সিনেমাটি মুক্তি পায় সেই সিনেমাটি হচ্ছে হাওয়া সিনেমায় কিন্তু অনেকগুলো চরিত্রই ছিল। চঞ্চল চৌধুরীও ছিলেন একটি প্রধান চরিত্রে, কিন্তু শরীফুল রাজ তার স্বভাব সুলভ যে একটা কারিশমা আছে, তিনি কিন্তু নিজেকে মেলে ধরেন এবং শরীফুল রাজেরও একটা ফ্যান বেস তৈরি হয়ে গেছে। এবং শরীফুল রাজের আরেকটি যেটি একটা সুবিধা, সেটা হচ্ছে পুরোনো দিনের যে কমার্শিয়াল সিনেমার নায়কদের যে একটা
ছাঁচ তার মধ্যে কিন্তু সবই আছে। তিনি কিন্তু দেখতে বেশ লম্বা-চওড়া, তিনি গান লিপ করলেও ভাল লাগে। তাকে সব ধরনের চরিত্রে আসলে ভালো লাগে। এটি আসলে কমার্শিয়াল সিনেমার হিরোদের একটা ভালো গুণ এবং তিনি কাজল রেখা করেছেন, সেখানেও তাকে মানিয়েছে। তিনি যখন আবার দেয়ালের দেশ করেন বুবলির সাথে, সেখানেও তাকে মানায়। তার গুণীন সিনেমা তিনি করেছেন পরীমনির সাথে। সব ধরনের নায়িকাদের সাথে সব ধরনের সিনেমায় শরীফুল রাজের একটা বিশাল জায়গা আছে। ওমর করেছেন, যেখানে আসলে এটা একটা নায়িকাবিহীন সিনেমা, সেখানেও তাকে মানিয়ে গেছে। তো সব মিলিয়ে শরীফুল রাজও কিন্তু এই তালিকায় আছেন। শাকিবের পর যদি আপনারা ভাবেন এই তালিকায় তাকেও রাখতে পারেন। এবার আমরা আলোচনা করতে চাই সিয়ামকে নিয়ে। সিয়াম 2018 সালে তার ডেবু, এবং সিয়াম কিন্তু খুব ভাগ্যবান। তার ডেবু মুভি পোড়ামন 2। পোড়ামন কিন্তু বাংলাদেশের একটি জনপ্রিয় সিনেমা ছিল। এটা সম্ভবত 2013 সালেরই একটি সিনেমা ছিল। জাজ মাল্টিমিডিয়া একটা বড় হাউস সিয়ামকে ব্রেক দেয়, এবং এই সিনেমায় কিন্তু পরিচালক ছিলেন রায়হান রাফি এবং তার সহ অভিনেত্রী ছিলেন পূজা চেরি। বলতে গেলে একটা নতুন বাঞ্চ এই সিনেমাটা আমাদেরকে উপহার দেয়, এবং সিনেমাটি কিন্তু ভালো ব্যবসা করে। একটা রোমান্টিক সিনেমা, এবং মনে আছে আপনাদের পোড়ামন 2 সিনেমায় কিন্তু সালমান শাহকে ডেডিকেট করে একটা গান ছিল। নতুনদের মাঝে অনেক জনপ্রিয়তা পান সিয়াম, এবং এর পরের সিনেমাটাই ছিল দহন, এবং এই সিনেমায় কিন্তু তিনি তুলা নামে একটি ক্যারেক্টার করেন, যে ক্যারেক্টারটি কিন্তু একদম নেশায় এবং সন্ত্রাসে জড়িয়ে পড়া একজন তরুণ, যার ছোড়া পেট্রোল বোমায় সে বাসে বসা তার প্রেয়সীকে সহ, তার প্রেয়সী সহ অনেককে কিন্তু আহত করে, এবং তার প্রেয়সী এক সময় মারা যায়, যে ক্যারেক্টারটা করেন পূজা। এই ধরনের একটা ক্যারেক্টারে এত দ্রুত নিজেকে টার্ন করা আমি মনে করি যে সিয়ামের সবচেয়ে একটু পজিটিভ দিক, এবং সিয়ামকে শুরু থেকেই আমাদের যারা ড্রয়িং রুম মিডিয়ার অডিয়েন্স তারা খুব পছন্দ করেন, এবং সিয়াম নিজেকে ভাঙার চেষ্টা করেছেন, অবিরত ভাঙার চেষ্টা করেছেন। তিনি যেমন পোড়ামন 2 করেছেন, আবার ঠিক দহন করেছেন, আবার আমাদের ভাষা আন্দোলন নিয়ে একমাত্র সিনেমা বলতে গেলে ফাগুন হাওয়ায় এর নায়কও কিন্তু সিয়াম। পাশাপাশি নিজেকে তিনি অ্যাকশনে কিন্তু ভাঙার চেষ্টা করেছেন। তিনি শান করেছেন, এই ঈদে তার সিনেমা আছে জঙ্গলি। তিনি অপারেশন সুন্দরবন করেছেন, যেটি আইন শৃঙ্খলা মানে র্যাবের উপরেই আসলে পুরো সিনেমাটা, এবং তিনি কিন্তু আবার শিশুদের সিনেমা করেছেন অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন 2 বার। কাজে সব কিছু মিলিয়ে সিয়ামের কিন্তু একটা প্রবল সম্ভাবনা আছে, কিন্তু যদিও তার একটা সবাই তাকে একটু বলেন যে বাংলাদেশে রোমান্টিক সিনেমার জায়গাটা এতটা খালি ছিল, সিয়াম যদি আসলে রোমান্টিক সিনেমায় নিজেকে আরেকটু সময় দিতেন তাহলে আসলে তিনি এই জায়গাটিতে আসলে 1 নাম্বার হয়ে যেতে পারতেন। বাট অ্যাজ অ্যান অ্যাক্টর ডেফিনেটলি হয়তো তিনি এটাই ভেবেছেন যে আমি সব ধরনের সিনেমা করতে চাই। তো দেখা যাক সিয়াম এই সব ধরনের সিনেমা, তার যে এই যে পলিসি, এটা নিয়ে তিনি কত তাড়াতাড়ি 1 নাম্বার আসনটা পেতে পারেন। এরপর তালিকায় যার কথা আমরা বলতে পারি তার নাম হচ্ছে আদর আজাদ। আদর আজাদ বলতে গেলে কিন্তু আমাদের সিনেমায় নতুন। তিনি আসলে কোনো বিজ্ঞাপন বা খুব পরিচিতি নিয়ে আসলে তিনি সিনেমায় আসেননি। একটি ইভেন্টের চ্যাম্পিয়ন ছিলেন। তিনি কিন্তু সত্যি বলতে অন্য যে কোনো জায়গা থেকে তেমন কোনো অভিজ্ঞতা নিয়ে আসেননি। কিন্তু আদর আজাদের সবচেয়ে পজিটিভ বিষয় হচ্ছে যখন তাকে বড় পর্দায় দেখা যায় তখন মনে হয় যে তিনি অনেকটা বিল্ট ইন, তিনি অনেকটা তৈরি। আমি একটা উদাহরণ দেই যে তিনি তার প্রথম সিনেমা মুক্তি পায় তালাশ সিনেমাটায় কিন্তু তিনি একজন নেশাসক্ত রক স্টার। এই ক্যারেক্টারটা কিন্তু খুব কঠিন, কিন্তু এই ক্যারেক্টারটি তিনি খুব ভালোভাবে করেন, এবং এই সিনেমার গানগুলো খুব জনপ্রিয় হয়, এবং এই সিনেমা কিন্তু তার সাথে ছিলেন এই সময়ের সবচেয়ে আমি বলবো যে সফল নায়িকা বুবলি। কাজে সিনেমাটি মানুষের দৃষ্টিকার, এটি অনেক বড় ব্যবসা না করলেও সিনেমাটি কিন্তু মানুষের দৃষ্টিকার, এবং সিনেমার গান পপুলার হয়েছে এবং তার অ্যাক্টিং পপুলার হয়। প্রথম যে সিনেমাটি তিনি কাজ শুরু করেন সেই সিনেমাটি এর পরে মুক্তি পায়। সেই সিনেমার নাম হচ্ছে যাও পাখি বলো তারে। এই সিনেমায় তার নায়িকা মাহি, খুব আলোচিত একটি সিনেমা তার মুক্তি পায়। সেই সিনেমাটির নাম হচ্ছে লোকাল, এবং এই সিনেমাটিতেও তার নায়িকা থাকেন বুবলি। এই সিনেমাটি একটি ঈদে মুক্তি পায়, খুব বেশি হল পায়নি, কিন্তু এটা ট্রেলারটা খুব প্রশংসা পায় এবং তার নাচও খুব প্রশংসা পায়। মাম্মারে মাম্মারে খেলা হবে, এই গানটি খুব পপুলার হয়েছিল, তার ডান্স স্টেপ খুব পপুলার হয়। লিপস্টিক নামের একটি সিনেমা করেছেন তিনি পূজা চেরির বিপরীতে। তার নির্মাণাধীন সিনেমার মাঝে আছে পিনিক, টগর। এই সিনেমাগুলোতে তার সাথে দেখা যাবে পূজা চেরি এবং বুবলিকে। সব মিলিয়ে আদর আজাদের যে জায়গাটি আমি শুরুতেই বলছিলাম তাকে নিয়ে আলোচনা, যে তাকে দেখলে অনেকটা একজন বিল্ট
অ্যান্টনি হিরো মনে হয়, তার মাঝে একটা অনেকে এই প্রজন্মের যারা তামিল সিনেমা পছন্দ করেন একটা লুক খুঁজে পান, সে কারণেও তার একটা দ্রুত পরিচিতি এসেছে। আরেকটি বড় কারণটা হতো তার মাঝে আমার কাছে ব্যক্তিগতভাবে তিনি যখন পর্দায় অ্যাপিয়ার করেন মান্না ভাইয়ের একটা ছাপ পাওয়া যায়। তিনি যখন প্রতিবাদের কথা বলেন তখন তাকে খুব কাছের মনে হয়, এটি হয়তো তাকে এগিয়ে নিতে পারে। 2023 সালে আমাদের বড় পর্দায় একজন নায়কের আবির্ভাব ঘটলো। তিনি অবশ্য এর আগেই আমাদের টেলিভিশন সার্কিটে ছিলেন সবচেয়ে জনপ্রিয় মুখ, তার নাম আফরান নিশো। আফরান নিশো যে সিনেমায় এলেন ব্যাপারটা অনেকটা এরকম হলো যে তিনি এলেন, দেখলেন এবং জয় করলেন। তিনি প্রথম সিনেমায় পেয়ে যান এই মুহূর্তের সবচেয়ে দামি পরিচালক রায়হান রফিকে এবং তার প্রোডাকশন হাউসটিও ছিল অনেক স্ট্রং, আলফা আই, এবং এই সিনেমার নায়িকা ছিলেন তমা মির্জা। আমি বলছি সুরঙ্গ মুভিটির কথা। এবং সুরঙ্গ মুভি কিন্তু সেই ঈদের প্রিয়তমার সাথে দারুণ লড়াই করে এবং তার নতুন সিনেমা যেটি আসছে সেই সিনেমার নাম হচ্ছে দাগি। এই সিনেমায় তার পরিচালক শিহাব শাহিন। সব মিলিয়ে আফরান নিশো যদি সিনেমায় নিয়মিত হতে পারেন, তিনিও হতে পারেন এই শাকিব খানের পর 1 নাম্বার আসনের যোগ্য একজন দাবিদার। পুরো আলোচনার শেষে আমি যাকে নিয়ে আলোচনা করব তাকে নিয়ে যদি আমরা বলতে চাই তাহলে তাকে শতভাগ সফল বলা যায়। কোন দিক থেকে? মানে কোনো সিনেমা তার খুব ব্যবসা করেছে, কোনো সিনেমা দারুণ আলোচিত হয়েছে। তার শুরুটা হয়েছিল মনপুরা দিয়ে, গিয়াসউদ্দিন সেলিমের মনপুরা দিয়ে, যেটি সিনেমার ব্যবসার ক্ষেত্রে এখনো ইতিহাস। সেই সিনেমার গানগুলো খুবই জনপ্রিয়। আয়নাবাজি একটা বড় মাপের সাফল্য পায়, আপনারা জানেন। এবং আয়নাবাজি শুধু কিন্তু দেশে না, দেশের বাইরেও ভালো ব্যবসার একটা রেকর্ড করে। দেবী সেটিও দেশে এবং দেশের বাইরে ভালো ব্যবসা করেছে। যে সিনেমার কথা সবাই জানেন সেই সিনেমাটি হচ্ছে হাওয়া। দেশে তো বটেই, দেশের বাইরে এখন পর্যন্ত সেটি বাংলাদেশের সবচেয়ে বেশি আয় করা সিনেমা। এরপরে তিনি তুফানে স্ক্রিন শেয়ার করেছেন শাকিব খানের সাথে এবং শাকিব খানের ভক্তরাও বলেছেন যে না, চঞ্চল চৌধুরী ভালো করেছেন। তো সব মিলিয়ে এই হলো আমাদের দৃষ্টিতে শাকিব খানের পরে কে শাকিব খানের আসনটি নিতে পারেন বা নিজেকে 1 নম্বরের দৌড়ে এগিয়ে নিতে পারেন, তাদের একটা তালিকা। আপনারা কি মনে করছেন সেটি লিখে জানাবেন আমাদের কমেন্টস বক্সে। ধন্যবাদ।